দিদি বলছি, বাংলা জুড়ে হচ্ছেটা কি? আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আইনজীবী আছেন যারা ভুয়ো, যারা বিভিন্ন কোর্টে ঘুরে বেড়াচ্ছেন এবং নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, কখনো উকিল বলে, কখনো বলছেন ল ক্লার্ক বলে, বিভিন্ন রকমের এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি। এবং তার সাথে তারা বিভিন্ন রকমভাবে মানুষের সাথে প্রতারণা করছেন। শুধু মানুষের সাথে নয়, আইনজীবীদের সাথেও প্রতারণা করছেন। আপনাদের সাথে কি ঘটেছে সেটা যদি একটু আমাদের সংবাদ মাধ্যমে বলেন। একদমই ঠিক তাই। আমি আইনজীবী প্রিয়াঙ্কা ভৌমিক, আমি হাইকোর্টে প্র্যাকটিসরত। বর্তমানে একটি কেস আমার কাছে এসছে, আমার এক ছোট কলিগ ভাই সন্দীপন হাজরা। এবার প্রশ্ন হচ্ছে যে আজকে খুব লজ্জা লাগে, যেখানে আমরা প্র্যাকটিস করছি, যেই জায়গাটা আমরা নিজে লয়ার, এই কথাটা বলতেও লজ্জার বিষয় এসে গেছে আজকালকার দিনকার সমাজে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উকিল বন্ধু, আমরা যার কাঁধে হাত দিচ্ছি উকিল বন্ধু হিসেবে, অ্যাকচুয়ালি তারা কি আদাও উকিল? এটাও আমাদের একটা খুব সন্দেহজনক বিষয় এসে গেছে। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, দুদিন আগে আমার কাছে একটা ফাইল এলো। হঠাৎ করে রাত্রে আমাকে কমপ্লেন বললো যে দিদি, আপনার কাছে একটি মামলা নিয়ে আমি আসছি, আমি খুব গুরুতর একটা বাজে অফেন্স আমি ফেসে গেছি। আমি তখন বললাম কি হয়েছে ভাই? বলছে না, আমার পরিবার সম আমাকে মিলে একটা রেপ কেস একটা আসামি করা হয়েছে। কে করেছে? কে কুমার বোস, কৌশিক কুমার বোস। ও বেশ কিছুদিন আগে এই ঘটনাটা বোধহয় আমাদের কাছে জ্ঞাত কম বেশি। এই কৌশিক কুমার বোস ছেলেটি আপনার ব্যারাকপুর, বারাসাত, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে সে রীতিমতো তাপিয়ে খাচ্ছে। আদৌ সে কিন্তু ল ক্লার্কও নয়, সে অ্যাডভোকেটও নয়। বাট আমাদের মতো কিছু অ্যাডভোকেট যারা প্র্যাকটিসরত, তারা কি করছে, ওকে সেল্টার দিচ্ছে। আমি জানি না এখানে কিভাবে চলছে প্র্যাকটিস, তারা কি করে প্র্যাকটিস করতে পারে। বাট আজকে আমাদেরই কোনো এক বন্ধু, সে আজকে রীতিমতো তার পরিবার সমেত তারা এখন ভীত সন্ত্রস্ত, তার এই ধরনের ইয়ের জন্য ইললিগাল ডিমান্ড করছে আননেসেসারিলি তার কাছ থেকে, বাই মেকিং ফলস কমপ্লেন্ট আর অ্যালিজিং রেপ। একটা সিভিয়ার কমপ্লেন, রেপের মতো সিভিয়ার কমপ্লেন কি করছে, একটা বাইরের মেয়েকে দিয়ে একটা কমপ্লেন রুজু করেছে, জাস্ট অনলি তার কাছ থেকে কিছু টাকা পায়নি বলে। তাহলে আজকে ধরে নিন আমরা অ্যাডভোকেট, আমরা প্র্যাকটিস করতে এসেছি। আমরা কি করতে এসেছি? আমাদের প্র্যাকটিসের মূল মোটোই হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাডভোকেটস অ্যাক্ট, আমরা পাবলিককে আমরা সার্ভিস প্রোভাইড করব, তাদেরকে রিলিফ দেবো, জুডিশিয়ারি অনুযায়ী জাস্টিস আমরা দেব, তার জন্য আমরা প্র্যাকটিসে আছি। আজকে আমরা যদি জাস্টিস দিতে না পারি, তাহলে কে জাস্টিস দেবে? জনগণ অনেকটা সাফার হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টাল অনেক সরকারি দপ্তর ঘুরে এসে তারপরে তারা একজন উকিলজীবীকে, একজন মহিলা উকিলজীবী, একজন পুরুষ উকিলজীবীর কাছে আসেন, এসে তারা বলেন যে আমাদের ইলিগাল যেগুলো ঘটনাগুলো ঘটছে তার জন্য আমরা একটা সুরাহা পেতে চাই। এটা একমাত্র লাস্ট অপশন হচ্ছে জুডিশিয়ারি। বাঙালি একটা কথাই বলে, আমাদেরকে কেউ কিছু করতে পারুক না পারুক, আমাদের কোর্ট আছে, কোর্ট দেখে নেব। এই যে কথাটা, এই যে গরিমাটা বা এই গর্ববোধটা, এটা আজকালকার দিনে সেটা আস্তে আস্তে মানে প্রায় লুপ্ত প্রায়। আমরাও লজ্জা লাগছে, আমরা এই ফিল্ডে প্র্যাকটিস করছি। বলছি এটা কোন থানার কেস? এটা আপনার দাদা, এটা হালিশহর পিএস। আচ্ছা, আলিপিএস ওসি কি বলছে? ওসি এখন বলছে যে দেখুন ম্যাডাম, আপনাদের তো অ্যাডভোকেট, আপনি তো বলছেন, মানে অদ্ভুত লাগলো কথাটা শুনে। আইসি বলছেন যে আপনি তো একজন অ্যাডভোকেট বন্ধুর হিসেবে বলছেন, আবার কিন্তু এখানে ঘটনাটাও ঘটাচ্ছে কিন্তু আরেকজন অ্যাডভোকেট। তা আজকে আমি তখন যখন তাকে প্রশ্ন করছি, দাদা কাকে আপনি অ্যাডভোকেট বলছেন, আপনি তার আইডেন্টি কিছু প্রুফ নিয়েছেন? বলছে না ম্যাডাম, আমাদের সন্দেহ হয়েছিল, বাট রেজিস্টার্ড কেস তো করতে হবে, তাছাড়া যেহেতু মহিলা ঘটিত কেস, এবার কেসে কতটা জাস্টিফিকেশন। তবে হ্যাঁ, আজকে আমি এই কেসটা আপনার হাইকোর্টে আমি ফাইল করেছি। এটা শুনানি হবে আপনার 29-এ, আপনার ফিক্স অন আছে ইন দিস মান্থ। এবার ভ্যাকেশন বেঞ্চে আমরা এটা শুনানি করাবো। হোপফুলি আমরা হয়তো জাস্টিস পাবো। কিন্তু আলটিমেটাম যেটা, সেটা হচ্ছে চারিদিকে যে ভুয়ো অ্যাডভোকেট আমাদের প্রফেশনে যে গজিয়ে উঠেছে, এইটা যদি বন্ধ হয় তাহলে বোধহয় আমরা জনগণ এবং আমরা বোধহয় উপকৃত হব। বললাম না, যেটা আপনার কাছে জিজ্ঞেস করবো প্রথম প্রশ্ন, 1 নম্বর হচ্ছে যে বার অ্যাসোসিয়েশনে মেম্বার হতে হয় মানে কোনো আইনজীবীকে যখন সে আইনজীবী হয়ে প্র্যাকটিস করতে আসে, যারা বার অ্যাসোসিয়েশনের মেম্বারই নয় তারা কি করে কোর্টের ভেতর ঢুকছে, এইটা আমাকে একটু বোঝাবেন। প্রথম প্রশ্নের উত্তরটা খুব ভালো, আপনারা যা প্রশ্ন করেছেন তার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমাদের 4টে স্তম্ভ, বাংলা ভাষায় বলি তো, কখনো আমাকে অনেকজনা বলেছিলেন যে ইন্টারিম অর্ডার, আবার অনেকে অনেক রকম ধরনের কথা বলে, কেউ বলে যে আপনি পড়াশোনা শিখেছেন নাকি। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া কোন জায়গায় ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পুলিশ অফিসাররা আক্রান্ত হচ্ছেন এবং পুলিশ অফিসাররা সঠিক তথ্য পাচ্ছেন না। কেন তথ্য পাচ্ছেন না, এর প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা দেখলে চুপ হয়ে যাবেন। আমি একটা কালো জামা পরে মাঝখান থেকে এই 3 দিন আগে
হাইকোর্ট থেকে কি হয়েছে যে না, আমার গাউন চুরি করে নিয়ে গেছেন, মোবাইল চুরি করে নিয়ে গেছেন, তাদেরকে ধরেও নেওয়া হয়েছে। আবার কয়েকদিন আগে আমি খবর দিয়েছি, আমরা যেদিনকে খবর দিই তার পরের দিনকে থেকে শুরু হয়ে যায় আলোচনা, দেখতে পাচ্ছেন সোনা পাচার চক্র, সব বড় বড় কথা। উরে বাবারে, আপনাকে একটা কথা বলি, এই সমস্ত মালগুলো যারা অ্যাডভোকেট নয়, যারা এলসি নয়, তারা কিভাবে ঢুকতে পারে আমি জিজ্ঞেস করছি। কৌশিক বাবু, কৌশিক বোস, তো কৌশিক বোস কি একজন ল ক্লার্ক? সে যদি এলসি হয়ে থাকে তার এলসিটা কোথায়? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমরা আজকে হাইকোর্টে এত রেস্ট্রিকশন হয়েছে, বা সমস্ত কোর্টে, জুডিশিয়ারি কোর্টে, মানে আপনার শুধু ডিস্ট্রিক্ট কোর্ট বলে নয়, আপনার সাব ডিভিশনের কোর্টেতেও আজকে এত রেস্ট্রিকশন আনতে হচ্ছে কেন? কারণ কালকে পুলিশেরও মাথা ফেটে যাবে, আর মিডিয়াদেরও মাথা ফেটে যাবে। তার কারণ হচ্ছে এই যে মালটা, এই মালটা, এই চোরগুলোর কথা বলছি, এই কৌশিক বোস। কৌশিক বোসের পিতৃ পরিচয় যদি দেখা যায়, এ একটা ভণ্ড মাল। কেননা এই মালটা কোথা থেকে এসেছে তা না দেখে, তারা একটা আধার কার্ড, আমরা হাইকোর্টে ঢুকতে গেলেও একটা আধার কার্ড বা ভোটার কার্ড লাগে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মামলা হলো কি, ডিফেক্ট মামলা। একটা মামলা হলো কি, যে একটা পরিবারের এগেইনস্টে করে দেওয়া হলো, একটা ওল্ড এজ প্যারেন্টস রয়েছে, তাকে সেক্সুয়াল অ্যাবিউজের মামলা করে দেওয়া হলো, তার মামলাটা চলতে থাকবে। আমরা সেই নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদ কিন্তু এক জায়গায় থেমে নেই। আপনারা দেখেছেন সংবাদ আবির্ভাব শুধু নয়, আজকে আমি প্রত্যেকটা মামলাতে দেখিয়ে দিয়েছি, ল শুড বি প্রপার, নট পার্সিয়াল। আমরা জানি যে আমাদেরকে যারা বলেছে না যে আপনারা হার্ভার্ড থেকে পাস করেছেন নাকি, আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আপনারা যদি করে থাকেন, ইউ হ্যাভ টু প্রডিউস দ্য ডকুমেন্টস, রেলিভেন্ট ডকুমেন্টস। আজকে একজন এলসি যদি না হয়ে থাকে, সেই এলসির কার্ডটা না থাকে, তাকে কেন বার কাউন্সিল থেকে শোকজ করা হলো না, বা বার লকার ক্লার্ক অ্যাসোসিয়েশন কোথায়, এমন কিছু দূরে ইয়ে নয়, তার এগেস্টে কেন অ্যারেস্ট করলো না? আমার প্রশ্ন। আর একটা পরিবারকে যেভাবে মেলাইন করা হয়েছে, আমরা সেটা নিয়ে মামলা করেছি, এবং মামলাটা করা হয়েছে কেন না, আমার একজন লার্নেড কাউন্সিল, তিনি আজকে কত টাকার একটা ব্যক্তি, একটা পরিবার যে টাকাটা রোজগার করতে দম পেটে যায়, মিডিয়া ভাইদের শুধু নয়, পুলিশদের শুধু নয়, অ্যাডমিনিস্ট্রেটিভেরও অনেক ব্যক্তিরা আছেন, তারা ওই 9,70,000 টাকা সারা বছরে হয়তো সাম্মানিক পান কিনা সন্দেহ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কৌশিক কুমার বোস, এই ব্যক্তিটা কিভাবে একটা জুডিশিয়ারিকে নাকে আঙুল দেখাচ্ছেন, কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভকে নাকে আঙুল দেখাচ্ছেন, চোখে আঙুল দেখাচ্ছেন, এনারা কোথা থেকে তৈরি হয়ে এসেছেন? আর আমার প্রশ্ন একটাই, একটা এফআইআর লজ করে দিয়ে তাকে, তার পরিবারটার আগে এফআইআর লজের আপনি ভালো করে দেখুন, বিএনএসএস এ কি নিয়ম আছে, বিএনএসএস এ আপনি ভালো করে দেখুন যে আগে তার আপনি কমপ্লেন করেছেন, কমপ্লেন লজ করার পর কতদিন পরে তাকে স্টেট নেসেসারি স্টেপস দিতে পারে। আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে একটা অ্যাডভোকেটের এগেইনস্টে আপনি অ্যারেস্ট করেছেন, তাহলে হোয়ার ইজ দ্য ডিআইআর রিপোর্ট? আপনি ডিআইআর রিপোর্টটা দেখুন। একটা হাইকোর্টের অ্যাডভোকেট হোক, বাট সাব ডিভিশনাল কোর্টের হোক, অথবা ডিস্ট্রিক্ট কোর্টের হোক, তার ডিআইআর রিপোর্ট না দেখে তার এগেইনস্টে অ্যারেস্ট করে দিলেন। আর তার থেকেও বড় কথা, কল্যাণদাকে আমি একটা শান্ত করে একটা কথা বলতে চাই। আমরা এখানে যারা প্র্যাকটিস আছি, মানে আমিও হয়ে গেলাম, আমি যথেষ্ট আমাদের এক্সপিরিয়েন্স, আমরা একটা জিনিস দেখেছি, জুডিশিয়ারি মানে আমরা একে অপরকে খুব নোয়িংফুলি ফেস চিনি, কিন্তু অদ্ভুতভাবে জুডিশিয়ারি একটা আইডেন্টিফিকেশন আমাদের কেন নিচ্ছে না? প্রত্যেকটা লেজিসলেটিভ বডিতে আলাদা করে, ডিপার্টমেন্টাল আলাদা ঢুকতে একটা আইডেন্টিফিকেশন আগে হয়, জুডিশিয়ারিতে কেন পার্টিকুলারলি এরকম হচ্ছে না? এরকম কেন, কি করে অ্যাক্সেস পায়? এই কোথায় সাইন হবে? একটা অ্যাডভোকেটের প্রায়োরিটি তখনই যখন তার আইডেন্টিফিকেশন প্রকার চ্যালেঞ্জ কেন করা হচ্ছে না? এতজন অ্যাডভোকেট একটা যদি গণনা করা হয় প্রত্যেক বছর ইয়েতে, তাহলেই তো বোঝা যায় কতজন অ্যাডভোকেট কি এফেক্টিভ। কি করলেন, আপনি কি আমার সাথে সহমত? একদম। আমি আমার একটা প্রশ্ন আছে, ধরুন আমি একজন সাংবাদিক, আমি সমস্ত আইনজীবীদেরকে চিনি মোটামুটি, আমি নিজে গিয়ে কোনো একটা থানায় গিয়ে বললাম যে আমি একজন আইনজীবী বলে একটা কিছু নাম্বার ফাম্বার দিয়ে একটা কারোর এগেইনস্টে মামলা করে দিয়ে এবার করে চলে এলাম, সে আমার এগেইনস্টে ভেরিফিকেশন হবে না? প্রথম কথা হচ্ছে, মিডিয়া ল নিয়ে আপনার প্রশ্ন আসবে, আপনি পিসিআই এর মেম্বার না পিসিডব্লিউ এর মেম্বার সেটা দেখবে, তার সঙ্গে আপনার কপিরাইট, আপনাদের প্রত্যেকটা গাইডলাইন রয়েছে, যেখানে যে আমরা এখানে ইললিগেল, আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখবেন টার্মস এন্ড কন্ডিশন মেনশন করা থাকে। আজকে আমি বলেছিলাম যে রোজিনার
মামলা আমি 1 টাকা দিয়ে লড়ে দেবো। এই হচ্ছে সেই অ্যাডভোকেট। আর এই সেই অ্যাডভোকেট ম্যাডাম, আমি একটা কথা বলছি, এই ভৌমিক ম্যাডামও দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা সবাই আছি, কেননা আইনের পাশে রয়েছি। ল শুড বি প্রপার, নট পার্সিয়াল। আজকে একটা আইনজীবীকে মলেস্ট করা হচ্ছে, তার পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, তার সমাজের রেপুটেশনটা ইম্প্যাক্ট করা হচ্ছে। সমাজ, সোসাইটি, আমরা সোশিয়োলজিক্যাল জিউরিসপ্রুডেন্স দেখছি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দেখছি। আজকে আমার কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার এই লার্নেড ভাইটা, যে ভাইটা আজকে সবেমাত্র আইনজীবী হিসেবে একটা প্রতিস্থাপিত হওয়ার চেষ্টা করেছে বা নিজের জায়গাটা ধরার চেষ্টা করেছে। তার আগেই এই কৌশিক কুমার বোস কত টাকা ঢিলে বসে রয়েছে না, 9,70,000 টাকার ডিমান্ড ছিল, 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা কোথা থেকে আসবে? Just settlement amount, only to withdraw the case, nothing else. যে কি আমি এই কেসটা তুলিয়ে দেবো, ওকে, তার কি স্ট্যাটাস, তার কি হোয়ার অ্যাবাউটস আমরা কিচ্ছু জানি না। অথচ আমরা প্র্যাকটিস করছি সেম ফ্যাটার্নিটিতে, অথচ আমাদের আশেপাশে পুরো মুখোশধারী কিছু অ্যাডভোকেট বন্ধু ঘুরে বেড়াচ্ছে। তো হাইকোর্টে আপনারা মামলা করেছেন, মামলা কবে হবে? আমরা এই মামলাটা করেছি 29/12/2000, এই বছরের শেষেতেই বলেছিলাম না যে আইন জানাবে এই ব্যক্তিদের কাছ থেকে, আমি আইন জানতে চাই। তো আইন যারা জানেন না, এই কৌশিক কুমার বোস বাবুর মতন মালগুলো যদি হাইকোর্টে হাবুডুবু খায়, তাহলে কে ঠিক থাকবে? পুলিশও পেদানি খাবে, মিডিয়াও পেদানি খাবে, আবার বড় বড় যারা আইনজীবী আছে তারাও পেদানি খাবে। কেননা তারা তো এমাতা হয়ে আছে, সিজেক মূল হয়ে আছে। আমি একটা কথা বলেছিলাম না, তারা সব জায়গায় পা দিয়ে আছে। কোন পাটা দিয়ে কখন যে আপনার ওই তাই হিদি কেসে হিদি স্থিতে না যাতা নিযুক্ত আমি তথা করমি, আর কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। আপনাকে একটা কথা বলছি, একটা মন্দির হোক, একটা মসজিদ হোক, সবকিছু হোক, তার আগে আমি আপনাকে জিজ্ঞেস করছি, মোরালিটি আগে না ল আগে? ল এন্ড মোরালিটি ক্লোজলি রিলেশন উইথ ইচ আদার। আজকে আপনার যদি এই ব্যক্তিটাকে জিজ্ঞেস করা হয় এলএলবি ফুল ফর্ম কি, তারা দেখবেন কান্নাকাটি করছে, অথচ তার বিরুদ্ধে কি স্টেপস নিয়েছে আমি জানতে চাই। আর দ্বিতীয় নম্বর কথা আমি জোর গলায় বলতে চাই যে এই মামলাটা শুধু আজকে নয়, আজকে থেকে 1 বছর আগে থেকে মানুষটা কিন্তু সাফারার হচ্ছে। 3 নভেম্বর 2024 সাল থেকে আজকের দিন পর্যন্ত তারা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমি এইটার জন্য ডিফেমেশন মামলা করব এবং আমি দেখিয়ে দিতে চাই যে এই কৌশিক বাবু কতটা অকাত আছে। কৌশিক কুমার বোস, সে যদি আইনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত। আমরা করব, আমরা সেই ব্যাপারটা পুলিশ ইন অ্যাকশন, কেননা আমরা সবসময় বলি পুলিশ বায়াস। আমি এই ব্যাপারটা না তদন্ত সাপেক্ষ, দেখুন একটা কথা বলি, তদন্ত সাপেক্ষ আমি টোটাল তথ্য আমি নিয়েছি, সেই তথ্য আমার কাছে রয়েছে। আমি পাবলিক মিডিয়ার কাছে এখন আমি দিতে চাইছি না, সময় সাপেক্ষ। 1 বছর ধরে সাফার হচ্ছে পরিবার, পুলিশ তদন্ত কি করছে? কি প্রথম কথা হচ্ছে আপনাকে বলেই দিয়েছি না, হর্স ট্রেডিং 5 ফিঙ্গার নট সেম। 5 জনের মধ্যে তো একটা মানুষ তো কেউ আছে গলত যে তলা দিয়ে খেয়েছে, তা না খেলে আজকে এই জায়গাটা হচ্ছে কেন? আমি যেদিনকে বলছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে এতজনা ধরা হচ্ছে, আজকে যখন বলছি বীরভূম ডিস্ট্রিক্টে ধরা হচ্ছে, তাহলে তেমনই দেখবেন এখানে যে এই ব্যক্তিটার কাছে এত টাকা নেওয়া হয়েছে। কত টাকা? 9,70,000, ডিমান্ড 10 লক্ষ টাকা। আজকে 1 বছর ধরে ঝুলে রয়েছে। তারা শুধু একটা জায়গায় ঝুলে নেই, আপনি মনে রাখবেন সেই পরিবারের ওল্ড এজ প্যারেন্টসরা তারা কিন্তু আজকে সাইকিয়াট্রিকে প্রবলেমের জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের আমরা বলি না 9,70,000 টাকা দিয়ে দিয়েছেন ওনারা, 9,70,000 টাকা তো দিয়েছেন, কিন্তু সেই 9,70,000 টাকার সঙ্গে সোসাইটিতে যে তার সমান, তার আমি একজন অ্যাডভোকেট, আমার একটা আইডেন্টিটি কার্ড আছে, আমার সেই প্রফেশনাল এথিক্স মেনে আমি হাইকোর্টে ঢোকার আগে আমি আমার ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঢুকি। কেননা আমি কোনো ব্যক্তিকে কিন্তু আক্রোশে কথা বলি না। কিন্তু আমার একটা প্রশ্ন, যে যেখানে মানুষকে জায়গায় আইন আমরা বলি ল শুড বি প্রপার, লয়ার ইজ নট লায়ার। আমরা আমাদের প্রফেশনটাকে মনে করি যে সবাই বলে যে আমরা সোশিওলজিক্যাল জিউরিসপ্রুডেন্স পড়ে আমরা যেটুকুনি জেনেছি যে আমরাই হচ্ছে আমাদের প্রফেশনটা হচ্ছে নোবেল প্রফেশন। অন্য প্রফেশন গুলোকে কিন্তু নোবেল প্রফেশন বলা হয় না। আজকে এই ফেক কৌশিক কুমার বোস বাবুকে যে উইথ পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা দেখতে চাই যে উনি কিভাবে একটা পরিবারকে মলেস্ট করেছেন। শুধু তাই নয়, সেই মা বাবাদের
বয়স্ক মা বাবাদের ওপরে, এবং আমার এই লার্নেড কাউন্সিল জুনিয়র যার এগেস্টে অ্যারেস্ট করেছে তার আইডেন্টিটি কার্ড সমস্ত কিছু প্রোডাকশন করে আমি এটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টানতে হলে টানবো। ওনার আমি শেষ ইনসাফ দেখে ছাড়বো। আমি একটা কথা প্রথমে বলেছিলাম না যে আইন নিয়ে খেলা করবেন না। একটা মানুষ এক দেশলাই কাঠিতে আগুন জ্বালিয়ে দিয়ে গোটা জায়গাটাকে জ্বালিয়ে দিয়ে চলে যেতে চায়। আজকে সমাজটাকে এরকম করে জ্বালানোর মতন এই কৌশিক কুমার বোসের মতন মালগুলো কিন্তু অনেক বেরিয়ে গেছে, আরো বেরোবে, অপেক্ষা করুন। আমি একটাই কথা বলবো যে আমার লার্নেড ফ্রেন্ড যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু একটা কথা মনে রাখবেন, কনক্লুসিভ ডকুমেন্টস রেখেছেন। এ ম্যান মে লাই, ডকুমেন্টস নেভার বিকামস লাই। আফজাদুদ্দিন আনসারি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, AIR 1998 AC জার্নাল মেনশন করে দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, এই আজকের যে মিডিয়াটা হচ্ছে এই মিডিয়াটা আমি কিন্তু পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এই কৌশিক কুমার বোস বাবুর ক্ষেত্রে যে আজকের পর থেকে আমরা অলরেডি কপি সার্ভিং করেছি, হয়তো উইথিন 24 to 48 আওয়ার্স, কারণ আপনি জানেন নিশ্চয়ই যে কাল থেকে ছুটি পড়ছে, কিন্তু আফটার সার্ভিং দ্য নোটিস প্রোটেকশন মাস্ট নেসেসারি। সেই থানাকেই প্রোটেকশন দিতে হবে, এবং সেইটার জন্য আমরা যতটা দূর যাওয়ার আমরা যেতে রাজি আছি। আমরা একটাই কথা বলবো যে আইন আমরা মেনে যদি চলতে পারি, আমাদের মধ্যে কিন্তু ধাক্কা খাওয়া, আজকে লার্নেড ফ্রেন্ডদেরকে কেমন ভাবে হ্যাকেল করা হচ্ছে শুধু এই কোর্টে নয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে। আমি বারুইপুর থেকে ক্যানিং থেকে আমি স্টার্ট করে আজকে 24টা জেলাতেই আমি বড় বড় প্রত্যক্ষ ভাষায় প্রমাণ দিয়েছি। প্রত্যক্ষ আমি কিন্তু পেছনে রাখা কথা বলি না, পেছনে দিয়ে টেবিল দিয়ে পয়সা দিয়ে কিন্তু আমি মামলা তুলি না, আমি কথা বলে চ্যালেঞ্জ ছুড়ে কথা বলি। সুতরাং আমার লার্নেড ফ্রেন্ড যে কথাটা বলেছেন, এই মামলাটার শেষ দেখতে চাই আমরা। এটা যত সাধ্য আশা করছি যে 2 তারিখের মধ্যে ওনার মামলা এক জায়গায় দাঁড়িয়ে যাবে। আর তার আগে পর্যন্ত যদি এই কৌশিক কুমার বোস বাবু কোনো কিছু করে থাকেন, তার জন্যে আমরা আইনানুগ ব্যবস্থা প্রেয়ার করেছি, এবং এই কৌশিক বাবু এই পরিবারকে নষ্ট করার জন্য বা মারার জন্য দায়ী থাকছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরাও কথা দিচ্ছি সংবাদ বিভাগের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি। যখনই যেরকম অবস্থায় প্রয়োজন পড়বে আমাদেরকে ডাকবেন, আমরা অবশ্যই সেখানে গিয়ে দরকার পড়লে লাইভ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনাদের সামনে তুলে ধরলাম সংবাদ বিভাগের এই বক্তব্য। যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।